সরকার এবং সেনাবাহিনীর মুখোমুখি অবস্থান তৈরি হয়েছে। মুখোমুখি অবস্থান প্রথম শুরু হয়েছিল ট্রাইব্যুনালের ওয়ারেন্ট নিয়ে। ট্রাইব্যুনাল আপনারা জানেন, ট্রাইব্যুনালে এই প্রথম বাংলাদেশে একটা সিভিল কোর্টে সেনাবাহিনীর অফিসারদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়েছে। এটা কিন্তু সেনাবাহিনীতে একটা স্পর্শগত প্রতিক্রিয়া তৈরি করেছে। অবশ্য সেনাবাহিনী তাদের এই 15 জনকে ট্রাইব্যুনালে হস্তান্তর করে নাই এবং করবে না তারা। সেনানিবাসের ভেতরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটা সাবজেল ঘোষণা করেছে একটা ভবনকে। সেই সাবজেলে তারা আছে কিনা সেটাও সবাই নিশ্চিত না। এবং সাবজেল যখন করা হয়েছে, সাবজেল মানে হচ্ছে সেখানে কারা কর্তৃপক্ষের অফিসাররা যাবেন, তারপরে কারারক্ষীরা যাবেন। আমরা আজকে পর্যন্ত কারা কর্তৃপক্ষের অফিসার সেখানে গিয়েছেন বা কারারক্ষী গিয়েছেন সেটাও আমরা জানতে পারিনি। এই বিষয়টা নিয়ে অন্যদিকে যাওয়ার বড় একটা কারণ হচ্ছে শেখ হাসিনা, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি এই ইস্যুতে সেনাবাহিনীর পক্ষ নিয়েছেন এবং বলেছেন যে এটা সেনাবাহিনীকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র। তিনি প্রশ্ন তুলেছেন, এমন একজনও কি সাহসী অফিসার নেই, সাহসী মানুষ নেই, অফিসারটা বললে মানুষ নেই? এই বিষয়টা সরকারের লোকজন ভালোভাবে দেখছে না। প্লাস হচ্ছে এর আগে পুলিশের সাথে যে সম্পর্কটা, পুলিশে এখন সরকারের পুলিশ হিসেবে আওয়ামী লীগের নেতা কর্মীদের ধরছে, মারছে, যাই, কিন্তু পুলিশের ভেতরে একটা সফট কর্নার আওয়ামী লীগের প্রতি আছে। সফট কর্নারটা এই কারণে, পুলিশ জানে, পুলিশের পরিবারের সদস্যরা জানে যে এই যে পুলিশ হত্যার যে ঘটনা ঘটেছে গত আন্দোলনের সময়, পুলিশ হত্যার যে বিচার হচ্ছে না, ইন্ডিমনিটি দেওয়া হয়েছে, এতে করে পুলিশের ভিতরে একটা স্পর্শগত অবস্থা তৈরি হয়েছে। এই ইস্যুতে তারা জানে আওয়ামী লীগ তাদের পক্ষে, তারা পুলিশ হত্যার বিচার চায়। এই বিচারটা তারা নানা বক্তৃতায় বলছে, স্লোগানে বলছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বলছেন। পুলিশের সঙ্গে একটা মানসিক নৈকট্য এই ইস্যুতে আওয়ামী লীগের নেতা কর্মীদের সঙ্গে। এখন সেনাবাহিনী ইস্যুতে সেনাবাহিনীর যে অন সার্ভিস অফিসারদের বিরুদ্ধে যে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে, এটা আওয়ামী লীগের অবস্থানের কারণে এখানে আরেকটা নৈকট্য, এই দুটো নৈকট্যকে সরকারের লোকজন ভালোভাবে দেখছে না। তারেও আরেকটা ঘটনা ঘটে এর মাঝে, ভারতীয় গোয়েন্দাদের একটা দল বাংলাদেশ সফরে এসেছিলেন এবং তারা লালমনিরহাট গিয়েছিলেন। লালমনিরহাট ইদানিং খুবই একটা আলোচনার ইস্যু হচ্ছে, এই কারণ ওই এলাকায় একটা বিমানবন্দর, পুরনো একটা বিমানবন্দর ছিল পরিত্যক্ত, সেটা কার্যকর করা হচ্ছে। প্লাস হচ্ছে ওই এলাকায় একটা বিমানবন্দর করার কথা চলছে, এবং যেহেতু চিকেন নেক যেটা বলা হয় ভারতের সাথে সীমান্ত স্পর্শগত বিষয়, ওই এলাকা থেকে খুব কাছে। এবং পাকিস্তানি গোয়েন্দারাও বাংলাদেশে এসে ওই লালমনিরহাট সফর করেন এবং পাকিস্তানিরা এখনো আছেন বাংলাদেশে। এই তথ্যটা ভারতীয়রা বলে যাচ্ছে সবসময়। ভারতীয় গোয়েন্দারা এখন কেন আসলেন, আমরা খোঁজ নিয়ে জেনেছি যেটা ভারতীয় এই সফরটা কিন্তু বেশ পুরনো, কিন্তু সেনাবাহিনীর এক্সচেঞ্জের যে প্রোগ্রাম গুলা থাকে, দুই পক্ষের আসা যাওয়ার যে এটা, ভারতীয় গোয়েন্দাদের এই সফরটা বেশ পুরনো ছিল। কিন্তু সেনাবাহিনীর কিছু মুরিদ আছেন বাইরে, তারা প্রশ্ন তুলেছেন যে এই সফরটা সেনাবাহিনী চাইলে এখন স্থগিত করলে, মানে পিছিয়ে দিতে পারতো, এমন একটা বক্তব্য। সেনাবাহিনী কেন করলো না? এমনি জেনারেল ওয়াকার কে যেমন আওয়ামী লীগের লোকজন পছন্দ করে না, বিএনপি না, ইউনিট সরকারের লোকজন পছন্দ করে না, তাহলে জেনারেল ওয়াকারকে সন্দেহ করে। আপনারা দেখবেন জুলাই ঘোষণার অনুষ্ঠানে 3 বাহিনী প্রধান কিন্তু ছিলেন, 3 বাহিনী প্রধান ছিলেন, কিন্তু খুব একটা উজ্জ্বল ভাবে তাদেরকে
উপস্থাপন করা হয়নি। এবং যেহেতু সশস্ত্র বাহিনীতে সেনাবাহিনী ইউনূস সরকারের ক্ষমতা পাওয়ার ব্যাপারে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। 5 আগস্ট তারাই বৈঠক করে এই সরকারের সিদ্ধান্ত নেয়। 5 আগস্ট তারা ক্ষমতাটা নিতে পারত, তারা ক্ষমতাটা নেয় নাই। কিন্তু প্রতিদিন নানা প্রশ্ন প্রশ্ন মুখোমুখি হচ্ছে এই সেনাবাহিনীর সঙ্গে। এই যে সরকারের যে টানাপোড়েন সম্পর্ক এই মুহূর্তে, এই সম্পর্কের কারণে আপনারা খেয়াল করবেন ইয়েতে ঢাকায় এয়ারপোর্টের সিভিল এভিয়েশনের এলাকায় যে অকল্পনীয় একটা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, ওই সময় সেনাবাহিনী বা র্যাব বা এইসব কর্তৃপক্ষ খুব একটা তৎপর দেখা যায়নি। এবং এই সম্পর্কগুলা প্রতিদিন স্পর্শকাতর হচ্ছে আরেকটা কারণে। সেনাবাহিনী প্রধানের র ক্লাবের সর্বশেষ গত বক্তৃতায় যে ছিল, যেটা তাদের যে এর আগে রয়টার্স ইন্টারভিউ দিচ্ছে সেনাবাহিনী প্রধান, তার ইন্টারভিউতে ছিল এই ডিসেম্বরের মধ্যে, 2025 চলছে, এই ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে। সেটা ইউনূস কিন্তু ওই থাকেন নাই, ফেব্রুয়ারিতে এখন বলা হচ্ছে ফেব্রুয়ারি ইলেকশন। সেনা প্রধান এটা মেনে নিয়ে বলেছিলেন রাওকাল বক্তৃতায়, ফেব্রুয়ারিতে যাতে ইলেকশনটা হয় এবং তারা মার্চে যাতে ব্যারাকে ফিরে যেতে পারেন। কিন্তু এখন তারা বুঝতে পারছেন ইলেকশনটা হচ্ছে না। ইলেকশন আসলে ইউনূস চান না এবং আরো শরিক যারা, জামাত ইসলামী চায় না, তারপরে হচ্ছে এনসিপি চায় না। এই বিষয়টা সেনাবাহিনীর কাছে তথ্য থাকার কারণে তারা আরো একটু বিব্রতকর অবস্থা সেনাবাহিনী প্রধান এই ইস্যুতে। কারণ তিনি সবাই মনে করতেন সেনাবাহিনীতে ওয়াকার যা কথা বলেন সেটাই করেন বা রাখেন। ওয়াকারের কথা ইউনূস রাখেন নাই এবং সম্ভবত রাখছেন না। এই যে বিএনপি ইলেকশনের জন্য খুব মুড়িয়ে এখন পর্যন্ত বিএনপি তারা ইলেকশনটা চায়, জুলাই ঘোষণায় যাতে সবাই স্বাক্ষর করে, এটা নিয়ে বিএনপির একটা তৎপরতা ছিল, খুব ঘনিষ্ঠ তৎপরতা ছিল। কিন্তু সেখানে যে ঘটনাগুলো ঘটেছে, সে যে ঘটনা জুলাই যোদ্ধাদের সাথে পুলিশের যে সংঘাতের ঘটনাগুলো ঘটেছে, এই বিষয়গুলা খুবই সেন্সিটিভ একটা বিষয়। বিএনপি ভালোভাবে নেয় নাই, কিন্তু তথ্য যা বেরিয়ে আসছে যেটা পুরোটা একটা আয়োজনকৃত ছিল। এমনও চিন্তা ছিল সেখানে আরো ভালোভাবে তাকে মারধর করা হবে, অনুষ্ঠানটা যে পণ্ড হয়ে যায় বা কিন্তু বিএনপির কারণে সেনাবাহিনীর ইচ্ছার কারণে সেটা পণ্ড করা যায় নাই এবং বিএনপি সেই ঘটনাটাকে বাংলাদেশে এখন তো খুব প্রচলিত একটা ব্যাপার, যেগুলো ক্যান্টনমেন্টে আগুন আওয়ামী লীগ বলা হচ্ছে, সংসদ ভবনের এখানে মারামারি যেটা হলো সেটাও আওয়ামী লীগ বলা হচ্ছে। এই যে সালাউদ্দিন বিএনপির যে খুব প্রভাবশালী নেতা এই মুহূর্তে, সালাউদ্দিন এই ঘটনাটাকে ফ্যাসিস্টদের দোসর বলেছেন, জুলাই যোদ্ধা যাদেরকে। এটা নিয়ে একটা সেন্সিটিভ তর্ক তৈরি হয়েছে। এনসিপির নেতা নাহিদ নিন্দা করে বলেছেন সালাউদ্দিন যেহেতু আন্দোলনের সময় এখানে ছিলেন না, বিদেশে ছিলেন, ভারতে ছিলেন, কাজেই উনি জুলাই যোদ্ধাদের চেনেন না এই বিষয়ে। এবং সালাউদ্দিনকে এটা ক্ষমা চাইতে বলা হয়েছে। বিষয়টা বিএনপির মধ্যে স্পর্শকাতর প্রতিক্রিয়া তৈরি করেছে। তিনি এই যে ক্ষমা চাইতে বলা হয়েছে এটাকে ওয়েলকাম করেছেন। তিনি এনসিপির সাথে আর একটা সমস্যা তৈরি হয়, এনসিপি এই যে জুলাই সনদে স্বাক্ষর করতে চায়নি। জুলাই সনদটা যাদের দাবির ভিত্তিতে তারাই সেখানে স্বাক্ষর করতে যায়নি। জামাত যাবে না, তারা জানতো, জামাত গিয়েছে। এটাকে কিন্তু এনসিপি এবং জামাত দুই পক্ষের মধ্যে আরেকটা বাদ প্রতিবাদ তৈরি করেছে। এনসিপি বলেছে, এনসিপির নেতা নাহিদ এই ঘটনাটাকে বলেছে যে এই যে জামাতের এই আন্দোলন পিআর একটা উচ্চ কক্ষ যেটা চিন্তা করা হচ্ছে, পিআর নিয়ে জামাতের যে আন্দোলন এটা প্রতারণা ছাড়া কিছু নয়। আর জামাত
নাহিদের এই বক্তব্যকে সমালোচনা করে বলছে বালকিল্য স্বরূপ বক্তব্য বলছে। আপনি একটু শেয়ার করি, আপনারা সবাই নিশ্চয় পড়েছেন যে তার চোখে নাহিদ এটা বলেছেন, জামাত ইসলামের কথিত সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের আন্দোলন একটি সুচিন্তিত রাজনৈতিক প্রতারণা ছাড়া আর কিছু নয়। নাহিদ একটা ফেসবুক পোস্টে এই কথাটা লিখেছে, ঐক্যমত্য কমিশনের সংস্কার প্রক্রিয়া এবং জাতীয় সংলাপকে গণঅভ্যুত্থানের আলোকে সংবিধান ও রাষ্ট্র পুনর্গঠনের প্রকৃত প্রশ্ন থেকে ভিন্ন দিকে সরিয়ে নেওয়ার লক্ষ্যে পরিকল্পিতভাবে পিয়ার আন্দোলনটা করা হয়েছিল। এবং জামাত এই যে নাহিদের বক্তব্য, নাহিদের বক্তব্যকে জামাত ভিন্নভাবে ক্ষিপ্ত একটা প্রতিক্রিয়া দেখিয়েছে। দেখানো সত্য জামাত যেটা বলেছে, নাহিদের এর কাছ থেকে এ ধরনের বালতুল্য বক্তব্য জাতি আশা করে না। জামাতের বিবৃতি দেওয়া হচ্ছে কালকে, এই বিবৃতিতে জামাতের এহসানুল বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক স্ট্যাটাসে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম বাংলাদেশ জামায়াতে ইসলামের অন্যতম দাবি পিয়ার পদ্ধতি সমালোচনার যে বক্তব্য দিয়েছে তা অস্পষ্ট ও বিভ্রান্তিকর। এবং এই যে বাদানুবাদ, এই বাদানুবাদটা আবার পাতানো কিনা সেই প্রশ্ন আসে। কারণটা হচ্ছে জামাতকে এনসিপি তো কোনো দল হয়ে উঠে নাই। জামাত মূলত শেল্টারে যেমনকি এনসিপির কোনো সমাবেশ করতো, জামাতের ম্যান পাওয়ার সাপ্লাই দেওয়া লাগে, জামাত যদি লোকজন দেয় তাদের সমাবেশের লোক হয় সেটা। এবং এনসিপি এই ইস্যুতে যে বাদানুবাদটা করে ঝগড়াঝাটি চলতে থাকুক, দুটা মনের দিক থেকে ইলেকশন চায় না। সেটা ইলেকশনে আরেকটা বিষয়, নির্বাচন কমিশনের সাথে এনসিপির দ্বন্দ্ব। এনসিপি শুরু থেকে বলে আসছে যে তাদেরকে শাপলা প্রতীক দিতে হবে। নির্বাচন কমিশন গতকালকেও বলেছে শাপলা প্রতীক তারা দেবে না তাকে।